যা ছিল অ্যাডভোকেট ফজলুর রহমান, কিন্তু সে প্রতিটা মুহূর্তে মুক্তিযুদ্ধ বিক্রি করে, মুক্তিযুদ্ধের অলঙ্করণ তৈরি করে, ফাটাফাটি করে, মানে এর কোনো উত্তর দক্ষিণ নাই, এরে রাজাকার ওরে রাজাকার। আপনি এই ফজলুর রহমানের সংসদে বসে এ ধরনের একটা উপত্যকার মন্তব্য আমি চাই আপনি শুনেন। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, ওকে, এটা হইছে সংসদে ফজলুর রহমান। এখন এক ভদ্রলোক এই ফজলুর রহমানের সমসাময়িক ওই যুগে তার বয়সের, সে মুক্তিযুদ্ধ করছে, সে হঠাৎ কইরা এই ভদ্রলোক উঠে এই কথাগুলো বলছে। আমি চাই এই কথাগুলো আপনি শুনেন। যে ফজলুর রহমান ভাই আমরা সম্মান করি, সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন হলো জানেছি। এরপরও সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, সে বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা যারা দুনিয়া ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। কিন্তু আজকে তার সেই ইয়েতে দেখা যায় মোবাইলে সে এই এমন ভাবে বিবৃতি দিয়ে সারা ওয়ার্ল্ড সে নাম করে ফেলতো, সেটাও দেখা এই যে। কিন্তু সে বলতেছে সে নাকি কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে 900 মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে ছাত্র হয়ে গেছে, রক্ত দিছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যাবাদীকে ভোট দেওয়া আমি মনে করি সেটা উচিত না। একজন মিথ্যাবাদী এইভাবে মিথ্যা কথা বলবে কেন? বলতে পারে যে আমি একজন। ওকে মেজর আক্তার, সাবজেক্ট এইটা না যে আমরা কাউকে ব্যাড মাউথ করব। আমি একটা জিনিসে বিশ্বাস করি, আপনি যোগ্য, আপনাকে আমি সম্মান দেব। আপনি আমি কার্পণ্য করব না আপনার যোগ্যতা দেখলে, আপনার সততা দেখলে, আপনার প্র্যাগমেটিজম দেখলে আপনাকে সম্মান করব। কিন্তু প্রতিদিন একটা লোক দিনের পর দিন কথায় কথায় রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চা, ওয়ারাজ উনি নিজে মুক্তিযোদ্ধাই না। ওই যে শুধু এই ভদ্রলোক বলে না যে উনি বিএলএফ, মুক্তিযুদ্ধ করছে এরকম আরো 10 জনের সাথে কথা হয়েছে, সিনিয়র অফিসার যারা আর্মির জেনারেল ছিল, আমার সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছে উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন না, উনি কোনো জায়গায় মুক্তিযুদ্ধ করে নাই। তখন উনার এই আচার আচরণ গুলোকে আপনি কিভাবে দেখেন? দেখেন, এই ভদ্রলোককে তো আমি আজকে থেকে চিনি না, আমি চিনি অনেক আগে থেকে। কিশোরগঞ্জের বাড়ি, তাছাড়া আছে উনি বিভিন্ন রাজনৈতিক দল করেছেন, পরিবর্তন করেছেন। উনি ভালো বক্তা, খুব সুবক্তা। ওনার বক্তব্য হলো যে বঙ্গবন্ধুর পুত্র ফ্যামিলি কিভাবে হত্যা হয়েছে, কিভাবে শেখ নাসের বা শেখ কি বলে রাসেল মুক্তি চেয়েছে, আবার আমাকে মেরো না, আমি তোমাদের গোলামি করব। এই ধরনের বক্তৃতা উনি দিতেন ইউনিভার্সিটিতে। উনি ছাত্রলীগের নেতা হয়েছিলেন। উনি আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে কিশোরগঞ্জে বিএনপির সঙ্গে জয়ী হতে পারেন না 91 সালের নির্বাচনে, যে নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম। আমি ওনার প্রতি ব্যক্তিগত কোনো কিছু করছি না। ওনারা দুজন কথা বলছেন, মুক্তিযুদ্ধ যদি দাবি করে সেটাকে আমি বলবো না, ঠিক আছে, বিএলএফ হোক যাই হোক, মুক্তিযোদ্ধা কে না কে এটা করবো না, দাবি করতেই পারে। কিন্তু আপনাকে আমি যদি একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কিছু বলবেন না, ফাইন, ইটস ওকে। কিন্তু একটা কথা আমি শেষ করি, তো উনাকে আমি তো স্বীকৃতি দিতে আমার কোনো আপত্তি নাই, উনাকে বীর শ্রেষ্ঠ বানাইতে আমার কোনো আপত্তি নাই। কারণ উনি তো আমার কন্টেন্ডার না, বা ওনার সঙ্গে আমার নাই। কিন্তু উনি যদি একজন ভালো মানুষ হন, উনি যদি মুক্তিযোদ্ধা হন, উনি যখন রাজাকারের বাচ্চা বলে কাউকে রাজাকারের বাচ্চা মনে করে, যার সামনে বিভিন্ন এমপিরা বসে আছেন, যাদের অনেক বাবাদের ফাঁসি হয়েছে, এটা তো কোনো মানদণ্ডে পড়ে না। কারণ আমার সামনে যদি ফজলুর রহমান বলতো, আমার পিস্তলের 6টা গুলি তার বুকে মারতাম। এটা দুর্বলতা যাদের গালি দিয়েছে। এই সংসদের টেবিল ছাপড়ার এই লাইন ভাঙ্গে আইস
সংসদ কত প্রকার কি কি দেখানো অভিজ্ঞতা আমার হয়েছে। এই সংসদে দাঁড়িয়ে যাদেরকে কথা বলছে তারা জানি না এত ভদ্র কেন হলেন। এই ভদ্রতাকে আমি স্বীকার করি না, তাদেরকে ভদ্র বলি না, তাদেরকে কাপুরুষ বলি। আমাকে গালি দিয়ে আমার সামনে থেকে চলে যাবে। ভাই, আমি ওই ব্যক্তি, প্রধানমন্ত্রীর অফিস ভিতরে দাঁড়িয়ে আমাকে খোকা এবং দুলু গালি দিয়েছিল। আমি বলেছিলাম, ম্যাডাম ওই শুয়োরের দি বাচ্চাকে বলেন গালি উদ্ধ করতে, তাহলে এখনই আমি তার ধরবো। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। এখন যাদেরকে গালি দিয়েছে তাদের যদি চেতনা না হয়, আমি কেমনে গালি দিব? হ্যাঁ, সে একটা কথা বলেছে যে যারা মুক্তিযোদ্ধারা যারা জয়েন করেছে তারা অপরাধ করেছে। আমি আমি তাকে জিজ্ঞাসা করব আমার সামনে বললে যে কি অপরাধটা আমি করেছি জামাত ইসলামে অংশগ্রহণ করে। তোর বাপের তালুক বাংলাদেশ, মুক্তিযুদ্ধ তোর বাপের তালুক। আমি জানি না আমার সামনে দেখা হবে কিনা, যদি দেখা হয় আমি প্রশ্ন করবো, আপনার মধ্যে বলছি। কারণ সে আর এই কথাটা আমার প্রতি ইঙ্গিত বহন করে, কারণ যেহেতু সে বলেছে কোন মুক্তিযুদ্ধ যদি জামাতে অংশগ্রহণ করে তারপরে সে কি কি বলেছে। কিন্তু আমি বলবো, ফজলুর রহমান সাহেব এমপি হয়েছে, বি এ জেন্টলম্যান। আদারওয়াইজ আপনার গায়ে যে রক্ত আছে, আপনার গায়ে যে শক্তি আছে, এরকম শক্তি মানুষ আরো অনেকেরই আছে। আপনি কি এই কথাটা বলতে চাচ্ছেন ফজলুর রহমান সাহেব, বি এ জেন্টলম্যান ফার্স্ট বিফোর ইউ বিকাম এমপি? আপনি কি কথাটা এইভাবে বলতে চাচ্ছেন? One has to be gentleman first. He is a leader. যদি জেন্টলম্যান হতে না পারে তাহলে আমি তাকে এমপি হিসেবে ট্রিট করবো না। ওকে, মেজর আক্তার, অভদ্র লোক হিসেবে ট্রিট করব এবং তাকে সেই ট্রিটমেন্ট দিব, কারণ সে আমাকেও গালাগালি করেছে। মেজর আক্তার, আপনাকে আমি এই কথাটা জিজ্ঞাসা করার বিকল্প আমি দেখছি না, এটা আমাকে জিজ্ঞাসা করতে হবে। সেটা হচ্ছে, আপনি চমৎকার উদারতা দেখিয়ে একটা কথা বলেছেন যে তাকে বীরশ্রেষ্ঠ বানাইলেও আমার আপত্তি নাই, আপনি এটা বলছেন। কিন্তু একটা কথা, বিং এ ফ্রিডম ফাইটার এবং বিং এ উইটনেস অফ লিবারেশন, এক্ষেত্রে আপনি তো এমনি জানেন যে কে আপনার এরিয়ায় কারা মুক্তিযুদ্ধ করেছে আর কে করে নাই। বিএলএফ অথবা মুজিব বাহিনীর কেউ যে মুক্তিযুদ্ধ করে নাই, এটা তো আপনার আর আমার প্রেরোগেটিভ না। আমরা হয়তো এটা তাদেরকে মুক্তিযোদ্ধা বানাবো না, এটা আপনার উপরেও না আমার উপরেও না। কিন্তু মুজিব বাহিনী, বিএলএফ, এরা যে কোনোদিন মুক্তিযুদ্ধ করে নাই, এরা যে 303 রাইফেলের ব্যবহারও জানে না, এটা তো সবাই জানে। জেনারেল শফিউল্লাহ পর্যন্ত জানে, মেজর জলিল জানে। আমাকে এই কথাটা প্রথমে দুইজন কথাটা বলেছে, আমার মনে হয় আপনি দুইজনকেই চিনেন, একজন মেজর জলিল আর একজন মেজর জিয়া অফ পিরোজপুর। দুইজনেই বলছে ওরা আবার মুক্তিযুদ্ধ করছে কবে, ওরা মুক্তিযুদ্ধ জানে, ওরা বুঝে, সরাসরি কইছে। এখন যে হাজতে আছে আপনার কলিগ মেজর শাহজাহান ওমর, জিজ্ঞাসা করেন, আমারে বলছে ওরা আবার কি যুদ্ধ করছে, সব খারাপ কথা কইছে। ওরা হচ্ছে 2 পয়সার বালছল, এক সরাসরি এটা কইছে। এখন আপনারে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনার চোখের সামনে একটা লোক ভুয়া হাদিস বানাইতেছে, ভাই আপনি এক পীর সাহেব রে সূরা 116 নম্বর আয়াত পড়ার পরে কইছেন 17 পড়েন না 18 পড়েন। এখন আপনার সামনে এই অ্যাডভোকেট ফজলুর রহমান যদি কথায় কথায় বলে আমি মুক্তিযোদ্ধা, ফজলুর রহমান এখনো জীবিত, আমি আমার আন্ডারে 900 মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে, আমি বাংলাদেশ স্বাধীন করছি, আপনার কি নৈতিক দায়িত্বের মধ্যে পড়ায় কিনা যে ফজলু ভাই আপনার যে যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, ওইটা নিয়েই কথা বলেন। নতুন কইরা প্রত্যেকদিন MA পাস, BA পাস, ডক্টরেট, এই পুলিশের আইজি বেনজিরের মতো ঢাকা ইউনিভার্সিটি থেকে ভুয়া ডক্টরেট দিয়ে ডক্টরেট বানান কেন? ওটার উপরে তো আপনার যোগ্যতা নাই। এই কথাটা বলার সময় কি আসে না আমাদের? ফজলুর রহমান সাহেব আমার কাছে মনে হয় তাকে নিয়ে আলোচনা করাটাই তার প্রতি যথেষ্ট সম্মান দেখানো হচ্ছে।
আমি আপনার সাথে দ্বিমত পোষণ করব না ভাই, আমি একমত আপনার সাথে, আমি আপনার সাথে একমত। মাপ চাই ভাবে। টু স্মল এলিমেন্টস আপনার এই প্রোগ্রামে, ওকে আপনার এই প্রোগ্রাম। ওকে ভাই, একমত, উইথড্রন। আপনি উত্তর দিয়েন না। এবার একটা কথা আমি বলতে চাচ্ছি, আচ্ছা আমরা স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধ করছি পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য। এখন আমি বিশাল হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ টানবো না, আসলে 1971 সালে যে যুদ্ধটা হয়েছে ওই যুদ্ধটা হইতেছে ভারত ইন্ডিয়া যুদ্ধ। তার ভিতরে একটা এলিমেন্টস ঢুকানো হয়েছিল যে বাংলাদেশ স্বাধীন হবে। কারণ আমি শুধু একপক্ষীয় ডকুমেন্ট পড়ি নাই, আমি চিন্তা করছি আপনার কাছে আমার কাছে কিছু সিআই এর ডিক্লাসিফাইড ডকুমেন্ট আছে, আমি এই ডকুমেন্ট গুলো কারোর সাথে শেয়ার করি না, কারণ বহুত কষ্টে এগুলো আমি জোগাড় করছি। পরশুদিন না তার আগের দিনের পার্লামেন্টে মাগিবাজ অসৎ এক ভণ্ড রাজনীতিবিদের সন্তান পার্থ কইছে 71-এ নাকি আমরা রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করছি দেশ স্বাধীনের জন্য। আমি এই বক্তব্যটা আপনার শোনাতে চাচ্ছি। রাজাকারের সাথে যুদ্ধ করছি এবং তাই আমরা এখানে আসছি। জাতি বিভক্ত করা যাবে না, বাংলাদেশকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না, আমেরিকা রাশিয়া ভাগ করা যাবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে তখন আমি কার সাথে, আমি আবার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি এবং তাই আমরা এখানে আসছি। আপনি এটা খুব সংক্ষেপে বলি, যখন মুক্তিযুদ্ধ হয়েছিল সে তখন বাপের স্পার্মেও ছিল না, মায়ের ডিমেও ছিল না। সরি টু সে দ্যাট। না ভাই, সরি কেন ভাই, সরি হচ্ছেন কেন? ও কি জানে রাজাকার কারে কয় আর বাংলাদেশ যুদ্ধ করছে কার? ওর বাপ ওর শ্বশুর জিগার না, ওর শ্বশুর তো শেখ হেলাল। ও তো শেখ হেলালের জামাই হয়েও তারেক রহমানের সামনে ভাব রাখছে। তো এগুলা কি মাল বুঝেন না? আক্তার ভাই, আপনি ওর শ্বশুর আমার টেবিলের সামনে বসে লেজ নাড়ায় গেছে। এখন আমি যেন বলছি এই ছেলের বক্তব্য বলেন, একটা ইডিয়েট, সেটা বুঝে না। রাজাকার তো একটা অত্যন্ত আনসার কম, ব্রিজ পার দিত। এই যুদ্ধটা আপনি যেটা বলছেন পাকিস্তান ইন্ডিয়াতে যুদ্ধ শুরু হয়েছে 3 ডিসেম্বরে পরে, কিন্তু 3 ডিসেম্বরে আগে তো আমরা যুদ্ধ করেছি 25শে মার্চের রাত থেকে জেনারেল জিয়া নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে না। পাকিস্তানের পাকিস্তান আমাদেরকে সাপোর্ট করেছে, সিন্ধিরা আমাদেরকে সাপোর্ট করেছে। আমরা তো পাকিস্তানের যুদ্ধ করি নাই, আমরা করছি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে। 93,000 সোলজার যারা সারেন্ডার করছে পাকিস্তান ইন্ডিয়ার কাছে, তার মধ্যে 29,000 হলো এই দেশের আলবদর আল শামস অর্থাৎ বিহারিরা। ওই বিহারিরা এখনো করাচিতে আছে। তো ওই বেটা তো বাপের স্পার্মও ছিল না, মায়ের ডিমও ছিল না। তো ওই এরকম একটা মুসলিম ইস্টে পাকা পোলার সঙ্গে কি কথা বলবো? দয়া করে দিছে নেতা এমপি বানায় আনছে, এখন কথা বলতেছে, এখন এটা ওনাদের ব্যাপার। তবে এইগুলা যে ক্ষতি হচ্ছে কার? ক্ষতি হচ্ছে তারেক রহমানের, যার বাবা স্বাধীনতার ঘোষক। জিয়া রহমান কবরে থেকে আত্মহত্যা করবে যদি উনি শুনে যে রাজাকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। জিয়া রহমান সংসদের কাছে আছে, হয়তো শুনে গিয়া দেখেন আছে কিনা, চলে গেছে কিনা দেখেন, এই কথা শুনে। জিয়া রহমান গতকাল সংসদ থেকে বেরিয়ে চলে গেছে কিনা আমি জানি না, কারণ সংসদের পাশে উনাকে আমরা কবরস্থ করেছি। এই পার্থর কথা শুনে স্বয়ং জিয়া রহমান কবর থেকে উঠে চলে গেছে কিনা ওখান থেকে খবর নিয়ে দেখেন। ওই ইডিয়েটের বাচ্চা বলে সে রাজাকার দেবী যুদ্ধ করছে, আর সে রাজাকারে কারে এটা জানে না। বাংলাদেশে এমপি হয়ে গেছে গা, এর বাপের 2 নম্বরই পয়সা ছিল, এরশাদের কামানো পয়সা, এরশাদের কেশিয়ার ছিল। ভাই আমি মেজর আক্তার, আপনাকে একটা ব্যক্তি মেজর আক্তারকে আমি জিজ্ঞাসা করি, ব্যক্তি মেজর আক্তারকে, ওর বাবার সাথে আমার একবার না, যদি কম হয় 40 বার কফি খাওয়ার, আড্ডা মারার সুযোগ হয়েছে। এখন আপনি আমার জিজ্ঞাসা করে বসেন না ভাই আপনার বয়স কত, এটা জিজ্ঞাসা করেন না। দেখো ভাই, এখানে একটা কথা বলে দিই, জি, তৎকালীন সময়ে ওর বাপের জীবদ্দশায় যদি বাংলাদেশের 7 জন দুর্নীতিবাজের তালিকা করতেন,
কার নাম আসতো? ওর বাপ একজন অবশ্যই হইতো, আরো আছে এবং সে একসাথে টাকা মেরে খাইছে। ভাই, আরো আছে। ঢাকা শহরের প্রথম আধুনিক মুক্তি রানী বেলি চৌধুরীর প্রথম প্যাট্রন ওর বাবা। ট্রু, ইউ আর ভেরি কারেক্ট। বলেন। আরো আছে। ঢাকা মহানগরীর সবচাইতে প্রথম ভণ্ডপীর সায়দাবাদের ওইখানে যাইয়া, সায়দাবাদীর দরবারে যাইয়া মাগি নিয়ে পড়ে থাকতো ওর বাবা। তার সবচেয়ে বড় হলো হিজ এ বিট্রেয়াল অফ শেখ পরিবার। সবচেয়ে চরম বিশ্বাসঘাতক শেখ পরিবারের সে এবং শেখ শহীদ। আমি জানি যারা শেখ পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এরশাদের সঙ্গে অংশগ্রহণ করেছে। কাজে এগুলো বলে লাভ কি? মেজর আক্তার, একটা কথাও আছে, আওয়ামী লীগের বিশাল একটা অংশ তারা রাজনীতি করছে উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং। বাংলাদেশের জন্য এক পক্ষ রাজনীতি করছে, আর এক পক্ষ রাজনীতি করছে ভারতের ফেভারে। যারা ভারতের ফেভারে রাজনীতি করছে তারাই কিন্তু আওয়ামী লীগের বর্তমান ক্ষমতায় এবং গত 15 বছরের শাসনে ছিল। আর যারা দেশপ্রেমিক ছিল তারা কিন্তু কেউ মাঠে নাই, তাদের অস্তিত্বও নাই। আজকে বিএনপিরও একই দশা। আপনি বলছেন জিয়া রহমান কবর থেকে পালাইছে কিনা? দেশপ্রেমিক যারা, দেশের প্রতি কমিটেড যারা, তারা তো এখন ফ্রন্ট লাইনে নাই। যারা ভারতপন্থী, একইভাবে আওয়ামী লীগের যারা ভারতপন্থী ছিল, ঠিক একইভাবে বিএনপির ভারতপন্থীরা বর্তমান ক্ষমতায় আছে। Therefore, very true, you're true. ওকে, আমরা এখন ভাই এই সাবজেক্টটা চেঞ্জ করে আমরা অন্য একটা সাবজেক্টে যাব, ওখানে কথা বলে আজকে শো শেষ করব। এটাই মেইন সাবজেক্ট। বাংলাদেশের মানুষের ইমোশনকে ব্যবহার করা হচ্ছে আমেরিকা বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তিটাকে ক্যান্সেল করার জন্য। কেন? এই বাণিজ্য চুক্তির মধ্যে নাকি হারাম মাংস, শুয়োরের মাংস আমদানির কথা বলা হয়েছে। হারাম মাংস এবং শুয়োরের মাংস আমদানির কথা বলছে। এই ব্যাপারে বামপন্থীরা আবার স্লোগানও করে, রাস্তায় নেমে গেছে। 1 সেকেন্ড আমাকে একটু সময় দিবেন। বামপন্থীরা আর খাইয়া কাজ পায় নাই, তারা এখন স্লোগান নিয়ে মাঠে নামছে যে এই চুক্তি বাতিল করতে হবে। ওয়ারাস এই বামপন্থীরা গত 54 বছরে সংবিধান বিরোধী, জনগণ বিরোধী, দেশ বিরোধী কোন চুক্তির বিরোধিতা করেননি। এক বিশ্রী শীত আয়নার মতো দেখতে এক কুত্তি বেডি রাস্তায় নামছে বামপন্থীদের ফেভারে। এইটা না, বাণিজ্য চুক্তি, বাণিজ্য চুক্তি, দেশ বিরোধী গোপন চুক্তি, মার্কিন সাথে বাণিজ্য চুক্তি, মার্কিন সাথে বাণিজ্য চুক্তি, সাথে। প্রথমত এই গ্রুপে স্লোগানে যারা অংশ নিছে শখানেক মানুষও নাই, তাও দেখাইতেছে না। শুধু ওই বেডি হায়নার মতো চেহারাটা খালি একেবারে ক্লোজ ক্যাপশনে ধরে এই ভিডিওটা করা হয়েছে। এবং আমি 100 ভাগের ভিতরে 300 ভাগ শিওর, খাঁটি বাংলায় গ্রাম অঞ্চলে একটা গালি দেয়, ওই গালিটা হচ্ছে চুতমারানি। এই চুতমারানি ওই চুক্তি পড়ার মতো তার শিক্ষাগত যোগ্যতা নাই। তার এই চুক্তিটা পড়ে বোঝার মতো শিক্ষাগত যোগ্যতা এই হারামজাদির নাই, কিন্তু রাস্তায় নামছে। এবং তারা কথায় কথায় বলছে এর ভিতরে শুয়োরের মাংস ঢুকানো হয়েছে। মেজর আক্তার, আপনাকে আমি এর ভিতরে শুয়োরের মাংস যে ঢুকানো হয় নাই, হারাম হালাল এটা যে মেনটেন করা হয়েছে একটা ক্লজ, এই 32 পেজের 20 নম্বর পেজে 1.9 অ্যানেক্সে এই জিনিসটা আছে। একটু দয়া করে যদি স্ক্রিনটায় তাকান, আপনি যদি ভাই স্ক্রিনটা একটু তাকান, আমি স্ক্রিনে দিচ্ছি। ভাই আমি আপনাকে দেখছি, আমি আপনাকে এটা জবাব দিব, আমি বলবো। জি আমি বলবো। জি প্লিজ। আমি একটা
কথায় যাই, এখানে বলেছে অ্যানেক্সার 2 তে বলছে মার্কেট অ্যাক্সেস লিস্ট, কি কি Okay. জিনিস বেচা যায় বাংলাদেশে। তার মধ্যে 1 নম্বরে বলছে চিজের মধ্যে প্রায় 30টা আইটেম বলা হয়েছে, বিভিন্ন ধরনের চিজ। আপনি জি। জানেন আমেরিকাতে চিজ ইজ এ ভেরি পপুলার এন্ড ভেরি ইজিলি অ্যাভেলেবল, Popular. চিজ বলা হয়েছে। জি। দ্বিতীয়ত বলা হয়েছে মিটস এখানে 10টা ধরনের মিট দিয়েছে, সেটা ব্ল্যাক ফরেস্ট হ্যাম। এখন হ্যামকে অনেকে শুয়োরের মাংস বলে, অনেকে আবার হাঁসের মাংসের টুকরাকেও হ্যাম বলে। হ্যাম বলে, টার্কির মাংসের বলে হ্যাম বলে বলে না, শুয়োরের মাংস বলে। হ্যাম বলে। আবার বন্য প্রাণীর থেকে, বন্য প্রাণী যখন শিকার করে বিভিন্ন, ভাই সেটা কেউ তাই বলে, এটা তাই বলে। হ্যাঁ, তাই বলে না? হ্যামবার্গার তাই বলে না? ভাই ভাই আমেরিকা এবং ইউরোপে হ্যামবার্গারের অর্থ এইটা না যেটা শুয়োরের মাংস। Exactly, হ্যামবার্গার সেটাই বলছি। হ্যাঁ। তাহলে এখানে কি আছে? এখানে আছে ব্ল্যাক ফরেস্ট হ্যাম। ব্ল্যাক ফরেস্ট মানে জঙ্গল থেকে যেগুলো আহরণ করা হয়, নট ইয়া। তারপরে বলা হচ্ছে ব্রিডওয়াস্ট, বিলঙ্গনা করতে করতে লাস্টে আছে সালামি এবং সালামি কি বলি আমরা, কোনটা সালামি বলি? যে কোনো ভাই। মাংসের পিসকে, পাতলা সালামি পিসকে বলে। আমরা সালামি বলি, যেগুলো পাতলা করে দিয়ে রেডি ফুড। আমেরিকাতে মাংসের বিভিন্ন ধরনের 10টা আইটেম আছে, এগুলো বলা হয়েছে। তারপরে বলা হয়েছে নন টেরিফ ব্যারিয়ার বলা হয়েছে, এইগুলা নিলে তোমাকে আমরা গ্যারান্টি দিচ্ছি 1.9 দিয়েছে গ্যারান্টি। সেটা হচ্ছে, কি বলবো বলেন, না পরে কথা বললে তো মুশকিল, কথা বললে বলবেন দালালি করতেছে আমেরিকার, বুঝছেন না? এখানে 1.19 বলছে লেভেল ল ফলো করতে হবে। আরেকটা বলছে, স্পিচটা কোথায় গেল ধরুন, সরি ভুলে গেলাম, একটু আপনি যেটা দিছিলেন যে হ্যাঁ। সেটা হচ্ছে অবশ্যই এই যে। এগুলো হালাল, অবশ্যই এগুলো হালাল হইতে হবে। এখানে আপনার পরিষ্কার লেখা হয়েছে যে এগুলো অবশ্যই হালাল মাংস হইতে হবে, হালাল না হলে এগুলা করা যাবে না। আর্টিকেল 1.9 হালাল সার্টিফিকেশন, পৃষ্ঠা নম্বর 20 যেটা আপনি বলছেন হালাল সার্টিফিকেশন। হ্যাঁ, ঠিক আছে, দেখছি এখানে কি লেখছে, ইফ বাংলাদেশ রিকোয়ার্স এ হালাল সার্টিফিকেশন, পরিষ্কার, ইফ বাংলাদেশ রিকোয়ার্স এ হালাল সার্টিফিকেশন, বাংলাদেশ shall allow any US halal certificate that meets Bangladesh halal requirement to certify products. তার মানেটা কি? এটা আমার কষ্ট না, আমেরিকার কষ্টে আমেরিকান হালাল সার্টিফিকেশন দিবে। আমেরিকার সার্টিফিকেশন, হালাল সার্টিফিকেট তো মক্কা শরীফে মাংস যায়। আমরা যে চিকেন খাই, বার্গার খাই মক্কা শরীফে বসে, সেটা তো আমেরিকান মাংস, আমেরিকান চিকেন, আমেরিকান ব্রোস্ট। এটা তো যারা জানে না তাদেরকে বললে কি লাভ বলেন? এই যে ঢাকা শহরে KFC আছে, ঢাকা শহরে বার্গার কিং আছে, ঢাকা শহরে এখন আমার ওই যে পিজা হাট আছে, এগুলো মাংস তো আমেরিকাতে আসতেছে, হালাল সার্টিফিকেট দিয়ে আসতেছে। এখন এই জিনিসগুলো না দেখে, এইটা আমেরিকা বলছে তুমি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা জিনিস পাচ্ছ না, আমি এই আইটেম গুলো তোমার জন্য দিয়ে দিলাম, তুমি ইম্পোর্ট করে নিয়ে যাও। কিন্তু বলছে না এইগুলোই নিয়ে যাও, এইগুলোতে যে আইটেম তোর পছন্দ হয় তুমি নিয়ে যাও, তোমাকে আমি অ্যালাউ করব। এবং সেখানে সে প্ল্যান প্রোডাক্টস বলছে। আপনি একটা মেজর আক্তার, আপনি আরো একটা জিনিস কি জানেন? আমেরিকা থেকে কত হাজার মেট্রিক টন এ ধরনের খাওয়ার চিপে ভারত নেয়, ভারত ওইটা নিয়ে ভারত থেকে ওইটা আবার অন্য দেশে এক্সপোর্ট করে। আফ্রিকাতে বেছে, দুবাইতে বেছে, মাস্কাটে আচ্ছা। বেছে, বুঝছেন না? আমি এখানে আসতেছি, আমি একটু আমাকে অ্যালাউ করেন। এখানে আমেরিকানের চুক্তিতে বলেছে তুমি বাংলাদেশে এগ্রো হাব করো, এগ্রো প্রসেসিং করো। কেন দেখেন, চীন প্রতি বছর তার ফুড রিকোয়ারমেন্টের 15 থেকে 20% ইম্পোর্ট করে। এই গম ইম্পোর্ট করে, সয়াবিন ইম্পোর্ট করে, তেল ইম্পোর্ট করে। তারপরে এই চুক্তির ফলে আমরা কি করতে পারি, আমরা আমেরিকান হুইট এনে বাংলাদেশে প্রসেস করে সুপার কোয়ালিটি হুইট বানিয়ে আমি তাকে নুডলস বানাই আমি
চায়নাতে এক্সপোর্ট করতে পারি। যেই চায়নার জাহাজটা ওয়ান তরফে আসে মেশিনারিজ নিয়ে খালি যায়, এই জন্য আমি শিপমেন্ট পাই না, অপেক্ষা করতে হয় মাসের পর মাস। তাহলে কি হবে, সাংহাই টু ঢাকা ডেলি ট্রাভেল করবে, ও মেশিনারিজ নিয়ে আসবে, আমার এখান থেকে সয়াবিন তেল নিয়ে, রিফাইন্ড সয়াবিন তেল নিয়ে যাবে, আমার এখান থেকে ওই হুইট নিয়ে যাবে, ফাইন ফ্লাওয়ার নিয়ে যাবে, আমি প্রসেস করে দিব, আমি তাকে ওই নুডলস বিক্রি করব। এগুলো তো আমার বাচ্চা এগুলো জানতে হবে। আমি চিকেনের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো নিয়ে এসে প্রসেস করে ক্লিন করে প্যাকেট করে আমি পাঠাবো। এই জিনিসগুলো তো অ্যালাউ করা হয়েছে চুক্তিতে, যেটা আমরা আগে আনতে পারতাম না। এবং এইটা আমার ডাইরেক্টলি আমাকে হেল্প করবে গার্মেন্টস কে, যাতে আমার গার্মেন্টস এর কস্ট 15 থেকে 20% কমে যাবে। এক্সপোর্ট কস্ট, আমার ট্রাভেল কস্ট, প্লেন কস্ট, কার্গো কস্ট কমে যাবে, কারণ একটা জাহাজ ভরে যাবে, ওই জাহাজটা আবার আসবে। ফলে আমি চিটাগাং টু নিউ ইয়র্ক, চিটাগাং টু শিকাগো, চিটাগাং টু লাস ভেগাস, আমি চিটাগাং টু যেহেতু পোর্ট আছে ওদের, পোর্টের সঙ্গে আমি ডাইরেক্ট শিপমেন্ট করতে পারবো উইদাউট হল্টেজ এনিওয়্যার। আমার একটা জাহাজ সিঙ্গাপুরে গেলে পরে লোড আনলোড করতে আমার পয়সা লাগে, ওখানে আমার এই পোর্ট কস্ট দিতে হয়, ওখানে আমাকে ওয়ার হাউস কস্ট দিতে হয়। কিন্তু যদি জাহাজটা সরাসরি চিটাগাং থেকে আমেরিকান পোর্টে যায়, আমার ট্রানজিট কাউকে দিতে হচ্ছে না, আমাকে লোডিং আনলোডিং কাউকে দিতে হচ্ছে না, আমাকে ওয়ার হাউস কস্ট কাউকে দিতে হচ্ছে না, আমার ওখানে তেল খরচ দিতে হচ্ছে না। এই জিনিসগুলো তো অ্যাডভান্টেজ ফর মি। এইগুলো যদি আমার না বুঝে, বাচ্চা মেয়েটাকে কে বুঝাবে? সে একটা সস্তা স্লোগান দিয়া মিছিল করে বেড়াচ্ছে, দিয়ে কি হবে, আমার যেটা অপরচুনিটি এটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি লিখছি, আসো কথা বলি, এই চুক্তি নিয়ে তোমার সঙ্গে আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলতে চাই। আমি আমেরিকান অ্যাডভোকেট না, আমি আমেরিকান থেকে এটার অ্যাডভোকেসি নেই, প্রিন্ট নেই, কিন্তু দিস ইজ ফর মাই ফেভার। আমি যদি আস্তে সয়াবিনটা আইন এখানে তেল বানায়, রিফাইন্ড অয়েল বানায়, ফোর্টিফাইড রিফাইন্ড অয়েল বানায় আমি সিঙ্গাপুরে বেচবো, আমি হংকং এ বিক্রি করবো, আর সয়া মিলটা আমার পোল্ট্রিকে দিব, আমার গরু ফার্মকে দিব, আমার মুরগির ফার্মকে দিব। আই উইল গিভ দেম চিপার নিউট্রিশনস ফর মাই পোল্ট্রি এন্ড চিকেনস, ফর মাই ফিশ, ফর মাই ক্যাটল। এটা তো সম্ভব হবে যদি আমি সয়াবিন আনতে পারি। আমি যদি কটন নিয়ে আসি, কটনের সঙ্গে কটন সিডও আসবে। আপনি জানেন কটন সিটের টাচ করে পাউডার করলে কি দাম? আমি তুলাটা দিয়ে আমি এখানে কটন বানাবো, আমার বিএসসি কোয়ালিটি কটন দিয়ে আমি তুষক বানাবো, আমি পাপোশ বানাবো, আর নাম্বার 1 সুপিরিয়র দিয়ে আমি চায়নাতে আমি এক্সপোর্ট করবো আমার ইয়ার্ন। দরকার পড়লে আমি টেক্সটাইল বানায় পাঠাবো। আমি টেক্সটাইলটা আনি এখন এখান থেকে আমার গার্মেন্টসের জন্য, সেই টেক্সটাইলটা আমি এখানে তৈরি করতে পারবো। এটা আমার অপরচুনিটি ক্রিয়েট হবে, এখানে আমার ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হবে। এইগুলা না দেখে, এরা না বুঝে, ওই যে চিলে কান নিয়ে গেল, কান নিয়ে গেল হচ্ছে। আরো একটা কথা আমাকে বলেন, এই মিটের ভিতরে পোর্ক অথবা শুয়োরের যে মাংসের কথা বলা হয়েছে, এটারে এনলিস্ট করা হয়েছে এগ্রিকালচার প্রোডাক্টের মধ্যে। এখন একটা কথা, পোর্ক আনার ক্ষেত্রে তারা বলে না ইট ইজ ম্যান্ডেটরি, বাট এগ্রিকালচার প্রোডাক্টের ভিতরে এই পোর্ক কি শুধু হিউম্যান কনজাম্পশনের জন্য? ভাইয়া, এই পোর্ক তো দুবাইতে যাচ্ছে, কিন্তু সেটা কি হিউম্যান কনজাম্পশনে? এটা কি স্রেফ হিউম্যান কনজাম্পশনের জন্য? আপনি যদি পোর্ক চিপে আমেরিকা থেকে নিয়ে এই পোর্ক মায়ানমারে, ভুটানে, অন্য জায়গায় আপনি এক্সপোর্ট করেন, এবং আরো একটা কথা, বাংলাদেশের হ্যাচারিতে পশু পাখির খাদ্য হিসাবে টুকরা করে যদি দেন, কারণ আমি এখানে এক জায়গায় গেলাম, আমি সেটা করব না। আমি সেই হালাল কে, আমি মুরগিকে পোর্ক খাওয়াবো না, গরুকে খাওয়াবো না, কিন্তু আমার যে মার্কেটটা প্রসেসিং পোর্ক, আমার এখানে জানেন